এটাই রিয়ালিটির এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন ইরান কিভাবে যুদ্ধের পুরো চিত্রটাই বদলে দিচ্ছে। এআই, ড্রোন এবং লেজার হয়ে উঠছে তাদের নূতন শক্তি। ইরানের মিলিটারি ডক্টরিন বা সামরিক নীতিতে এসেছে বিশাল পরিবর্তন। এখন হাইব্রিড যুদ্ধই তাদের আসল হাতিয়ার। অন্যদিকে ইসরায়েল দিয়েছে খোলা হুঁশিয়ারি। ইরানের মিসাইল ড্রিলের কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছে তারা। এরই মধ্যে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রামে রাশিয়ার খোলা সমর্থন পেয়েছে। ওদিকে নেতানিয়াহুর গদি এখন টলমল। কাতার গেট কেলেঙ্কারিতে তার পদত্যাগের চাপ বাড়ছে। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু খবর রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শিরোনামের চেয়েও বেশি কিছু থাকছে ভিতরের খবরে। দর্শক, প্রথমেই যে বড় খবরটা সামনে আসছে, ইরান তার সেনাবাহিনী এবং প্রতিরক্ষাকে নতুন করে শক্তিশালী করছে। এই একটা হেডলাইন অনেক কিছু বলে দিচ্ছে। আর এখন এই বিষয়টা শুধুমাত্র মিসাইল টেস্ট বা পরীক্ষার বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। মিসাইল টেস্ট নিয়ে গত কয়েক ঘন্টায় যে বিভ্রান্তি, পাল্টাপাল্টি বয়ান এবং অস্বীকার করার ঘটনা ঘটেছে, তার ঠিক কয়েক ঘন্টা পরেই গতকাল 23শে ডিসেম্বর ইরানের মেহের নিউজ এজেন্সিতে একটা প্রতিবেদন আসা, এটা নিজেই একটা বড় বার্তা, বিশেষ করে ইসরায়েলের মতো দেশের জন্য। আমি তো বলবো এই খবরটা এমনি এমনি ছাপা হয়নি, বরং ছাপানো হয়েছে। বুঝতে পারছেন তো? এই রিপোর্ট অনুযায়ী ইরানের যুদ্ধের চিন্তাধারা এখন পুরোপুরি বদলে যাচ্ছে। প্রথাগত যুদ্ধের জায়গা এখন নিয়ে নিয়েছে হাইব্রিড টেকনোলজি এবং মডার্ন ওয়ারফেয়ার বা আধুনিক যুদ্ধনীতি। আর এটা মাথায় রেখেই ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা উদীয়মান প্রযুক্তিগুলোকে জাতীয় প্রতিরক্ষার মেরুদণ্ড বানিয়ে ফেলেছেন। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, আনম্যান্ড সিস্টেম, ড্রোন, লেজার সিস্টেম, এমনকি কোয়ান্টাম টেকনোলজিকে এখন আর শুধু সহায়ক বা সাইড টুল হিসাবে নয়, বরং আসল শক্তি হিসাবে দেখা হচ্ছে। ইরানি সেনাবাহিনী এটাকে বলছে স্মার্ট পাওয়ার জেনারেশন, যার উদ্দেশ্য শুধু বাইরের শত্রুর জবাব দেওয়াই নয়, বরং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার দীর্ঘমেয়াদী প্রভাব মোকাবিলা করা এবং আঞ্চলিক ও বিশ্বস্তরে নিজেদের দাপট মজবুত করা। সোজা বাংলায় বলতে গেলে ইরান ঠিক করেছে যে তারা সমস্ত অ্যাডভান্স টেকনোলজি তাদের হাতিয়ারের ভিতরে ভরে ভরে ঢুকিয়ে ফেলবে। ইরান থেকে আসা এই রিপোর্টে বলা হয়েছে, আজ ইরানের ডিফেন্স স্ট্রাকচারে বা প্রতিরক্ষা কাঠামোতে আনম্যান্ড সিস্টেম এবং ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম কেন্দ্রীয় ভূমিকা পালন করছে, যাতে কম খরচে অনেক বেশি প্রভাব ফেলা যায়। যদিও বিশ্লেষকরা এটাও মনে করেন যে অর্থনৈতিক চাপ, আন্তর্জাতিক প্রেসার এবং বিশ্ব প্রযুক্তির দ্রুত পরিবর্তন ইরানকে প্রতিনিয়ত নতুন গবেষণা বা ইনোভেশনে টাকা ঢালতে বাধ্য করবে। অর্থাৎ ইরানকেও এখানে ভালোই টাকা খরচ করতে হবে। সব মিলিয়ে ইরানি সামরিক নেতৃত্ব পরিষ্কারভাবে এটা মেনে নিয়েছে যে আগামী দিনের যুদ্ধে সৈন্যের সংখ্যা বা পুরনো হাতিয়ার দিয়ে আগামী দিনের যুদ্ধ জেতা যাবে না, বরং টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স এবং যে কোনো বিপদ আসার সঙ্গে সঙ্গে তার জবাব দেওয়ার ক্ষমতার উপর নির্ভর করেই জেতা যাবে। আর এটাই আসলে এই পুরো ঘটনার সবচেয়ে বড় বার্তা। আর সবসময়ের মতো আমি এই বার্তার সময়টাও খুব গুরুত্ব দিয়ে দেখছি। এই বার্তা এমনি এমনি দেওয়া হয়নি, আর এই খবর এমনি এমনি ছাপা হয়নি। এটা পৌঁছে দেওয়া হয়েছে যে ইরান নিজের প্রস্তুতি নিচ্ছে। এবার দ্বিতীয় বড় খবরটি শুনুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইরানকে আবারও খোলা হুমকি দিচ্ছেন, আর এর কারণও ওই একই। গ্রিস এবং সাইপ্রাসের নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ইসরায়েলের কাছে খবর আছে ইরান তাদের একাধিক শহরে মিসাইল মহড়া চালাচ্ছে। নেতানিয়াহু বলেছেন, আমরা এই সামরিক মহড়ার উপর নজর রাখছি এবং সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছি। তিনি তেহরানকে অর্থাৎ ইরানকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে অত্যন্ত ধারালো এবং কঠোর। দর্শক, এই খবরটা এটুকুই ছিল। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ খবরটি শুনুন। নিউক্লিয়ার বা পরমাণু ইস্যুতে ইরান আবারও তার বন্ধু রাশিয়ার খোলা সমর্থন পেয়েছে।
ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মাখাইল উলিয়ান পরিষ্কার বলেছেন যে ইরানের নিজস্ব নিউক্লিয়ার প্রোগ্রাম চালানোর সম্পূর্ণ ন্যায্য এবং আইনি অধিকার রয়েছে। অর্থাৎ নিউক্লিয়ার প্রোগ্রামের পক্ষে রাশিয়া ইরানের পাশে একেবারে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আমেরিকার প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছিলেন যে আমেরিকা ইরানকে তাদের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি বা পরমাণু কার্যক্রম পুনরায় শুরু করতে দেবে না। এর জবাবেই এই মন্তব্য করেছেন রাশিয়ার প্রতিনিধি। তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লিখেছেন, এই ধরনের বয়ান আন্তর্জাতিক আইনকে পুরোপুরি অবজ্ঞা করে। তিনি মনে করিয়ে দেন যে ইরান এনপিটি বা পরমাণু অস্ত্র যে বিস্তার রোধ চুক্তি রয়েছে সেটা সই করেছে এবং এর আওতায়তেই তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম রাখার অধিকার আছে, যা কেউ কেড়ে নিতে পারে না। তবে শর্ত একটাই, সেটা পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে হতে হবে। অর্থাৎ রাশিয়াও ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের পাশে ঠিক সেই লাইন পর্যন্ত দাঁড়িয়ে আছে যতক্ষণ না ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসার কাজে নিউক্লিয়ার এনার্জি ব্যবহার করলে রাশিয়ার তাতে কোনো আপত্তি নেই। এবার একটা অত্যন্ত জরুরি খবর শুনুন। নেতানিয়াহুর জন্য বিপদ বেড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সমস্যা আরও গভীর হচ্ছে। একটা দুর্নীতির মামলা এখনও মেটেনি, যার জন্য রোজ তাকে আদালতে চক্কর কাটতে হচ্ছে এবং গদি যাওয়ার ভয়ও আছে। এর মধ্যেই এখন আরও এক বড় দুর্নীতির স্ক্যান্ডেলে তিনি ফেঁসে যেতে পারেন, যা কয়েক মাস আগেই সামনে এসেছিল। আর এর জন্য নেতানিয়াহুর পদত্যাগের দাবি এখন জোরদার হচ্ছে। তার গদির উপর বড়সড় বিপদ ঝুলছে। এবার পদত্যাগের দাবি যিনি তুলেছেন তিনি কোনো সাধারণ লোক নন। তিনি হলেন স্বয়ং ইসরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট, যাকে ইসরায়েলি সরকার এবং নেতানিয়াহুর রাজনৈতিক শত্রু হিসাবে ধরা হয়। বেনেট সরাসরি নেতানিয়াহুর ওপর অভিযোগ এনেছেন যে তার অফিস, মানে নেতানিয়াহুর অফিস, কাতারের টাকার বিনিময়ে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। পুরো ঘটনাটি কাতার গেট নামে পরিচিত। অভিযোগ হলো কাতারি ফান্ড বা কাতারের টাকা নেতানিয়াহুর ঘনিষ্ঠ লোকেদের কাছে পৌঁছেছে এবং এর বিনিময়ে ইসরায়েলের ভেতরে কাতারের ভাবমূর্তি উজ্জ্বল করার কাজ করা হয়েছে। 2025 সালের মার্চ মাসের শেষের দিকে নেতানিয়াহুর দুই ঘনিষ্ঠ ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছিল। সন্দেহ করা হচ্ছে এদের মাধ্যমেই গাজা যুদ্ধ সম্পর্কিত গোপন তথ্য কাতারি সোর্সের কাছে পাচার করা হয়েছে। নাফতালি বেনেট স্পষ্টভাবে বলেছেন যে নেতানিয়াহুর অফিস যুদ্ধের সময় ইসরায়েল এবং আইডিএফ সৈন্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। লোভে পড়ে তারা কাতারের হয়ে কাজ করেছে। এটা ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা। বেনেটের বক্তব্য, নেতানিয়াহু এসব জানতেন কি জানতেন না, দুই পরিস্থিতিতেই তাকে অবিলম্বে পদত্যাগ করা উচিত। দেখুন, এই মুহূর্তে ইসরায়েলি জনগণের মধ্যে নাফতালি বেনেটকে আগামী নির্বাচনের একজন শক্তিশালী দাবিদার হিসাবে দেখা হচ্ছে। এদিকে নেতানিয়াহু 2026 সালে আবার নির্বাচন লড়ার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু হাওয়া এখন তার বিরুদ্ধে। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহুর উপর চাপ বাড়ছে, গদি টলছে, দুর্নীতির মামলা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। তাহলে কি তিনি সবসময়ের মতো সেই সহজ অস্ত্রটা ব্যবহার করবেন যা দিয়ে সব বিপদ থেকে পালানো যায়, অর্থাৎ যুদ্ধ, আরও একটা যুদ্ধ? এখন গাজায় কি আবার আগুন জ্বলবে, নাকি ইরানকে আবার টার্গেট করা হবে? আপাতত আগামী কয়েকদিনেই সেটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, F-35 দিয়ে সিরিয়ায় গিয়ে দাঁড়িয়ে থাকা হেলিকপ্টার বা ফাইটার জেটের উপরে বোমা ফেলা সহজ। সেখানেও যদি F-35 থাকতো তবেই না সমানে সমানে লড়াই হতো। যদি ইরানের কাছে ফাইটার জেট থাকতো তাহলে গল্পটা অন্যরকম হতো। ইরানের ইন্টেলিজেন্স বা গোয়েন্দা বিভাগ যদি আরেকটু শক্তিশালী হতো, তারাও ঠিক সেইভাবেই বেছে বেছে টার্গেট করত, যেমনটা 12 দিনের যুদ্ধে এরা আইআরজিসির বিজ্ঞানী বা অফিসারদের টার্গেট করেছে। কিন্তু ইরানের কাছে ফাইটার জেট নেই কেন? কারণ নিষেধাজ্ঞা বা স্যাংশনস। কোনো কোম্পানি তাদের কাছে বিক্রি করতে পারে না আমেরিকার নিষেধাজ্ঞার কারণে। ব্যাস, এটাই আসল কথা। তবে এরপর দেখা যাবে খেলা কোন দিকে যাচ্ছে।
তো দর্শক, এই প্রতিবেদনে তাহলে এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।